কেউই আসলে ভায়োলেন্স চায় না যদি সত্যিকার অর্থে সে একজন অ্যাডমিনিস্ট্রেটর হয়। ভায়োলেন্স যদি দেখে যে এইখানে ভায়োলেন্স করে তার কোনো মিন আছে, সেই ক্ষেত্রে সেটাকে সে প্রলুব্ধ করবে। রাজবাড়ির ঘটনাটাই আগে প্রথমে শুনি, যেহেতু আমরা এটা নিয়ে বেশি কথা বলেছি। আপনি কিভাবে দেখেন? এবং আমরা কিন্তু শুনি যে সেখানে একরকম ষড়যন্ত্র আছে, আবার এমনও শুনছি যে গোয়েন্দা তথ্য দেওয়া হয়নি, গোয়েন্দা ব্যর্থতাও আছে। আপনার বিশ্লেষণ? গোয়েন্দা তথ্যটা আসলে দেওয়া না দেওয়া এগুলো হচ্ছে একটা খুব ভেগ টার্ম, মানে সব কিছুতে আপনি বলতে পারেন যে গোয়েন্দা তথ্য ছিল না, গোয়েন্দা তথ্য ছিল না। আমি বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে ওদের কাজকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে। ডিজিএফআই, এনএসআই, এসবি, আরও অনেক ইন্টেলিজেন্স আসছে বাংলাদেশে যারা বিভিন্ন কাভারে কাজ করে। তারা, আপনি যদি এসবি বলেন, বাংলাদেশে যদি ফাইনেস্ট কোনো এজেন্সি বলেন, এসবি হচ্ছে ফাইনেস্ট এজেন্সি। এবং তাদের পেনিট্রেশন, আপনার ওরা যদি মনে করে যে আপনার রান্নাঘরে কি আছে, কোন মাছটা আপনি খাচ্ছেন, তারা সেটা ওকে ডিটেক্ট করতে পারে থ্রু দেয়ার ইন্টেলিজেন্স। এইটা একটা ভেগ কথা। আমি কখনোই বিশ্বাস করি না যে বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সি ব্যর্থ হয়। ভাই, তথ্য ছিল না, এটা একদমই। যেটা আমি ফিল করছি সেটা হচ্ছে যে 5 তারিখে তো আসলে একটা বড় ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। শেখ হাসিনা চলে গেছে এবং তারপরে বাংলাদেশে একটা নতুন সরকার গঠন হয়েছে। তাদের কাছে বিভিন্ন মানুষের বিভিন্ন আশা তৈরি হয়েছে। সমস্যা হয়েছে এই টলারেন্সটা আমার সোসাইটি থেকে চলে গেছে হঠাৎ করে। কারণ সে তো রক্ত দেখেছে, সে তার ভাইকে মৃত্যুবরণ করতে দেখেছে, শহীদ হতে দেখেছে, পুলিশের মানে দেখেছে পুলিশ কিভাবে নৃশংসভাবে মানুষ মারছে। সে এই যে রক্ত দেখার পরে তার যে সোসাইটিতে আবার অ্যাবজর্ভ করার জন্য তার যে মেন্টাল একটা ট্রমার ভেতর দিয়ে গেছে, সেটা কি হিল করা ট্রমাটা কেটে ওঠেনি আপনি বলতে চাইছেন? হ্যাঁ, এটা কি হয়েছে? আমি দেখিনি, এটা হয়নি। সেই ট্রমা থেকে মানুষ, হাজারে হাজারে মানুষ যে মাজার ভাঙবে, এই ট্রমাটার সুযোগ নিচ্ছে, এই ট্রমাটার সুযোগ নিচ্ছে। কেন সুযোগ নিচ্ছে? সে তো একটা মক করে অবস্থা। এটা কিন্তু 71-এর পরে আপনি দেখবেন এই যে বিহারীদের বাড়িগুলো দখল করেছে না, এইভাবেই দখল হয়েছে। মোহাম্মদপুর থেকে শুরু করে যেগুলো আমরা ইতিহাসের পাতা থেকে পাই, বা আমাদের এলাকাতেও যে হিন্দুদের বাড়ি রেখে চলে গেছে, সেই বাড়িটা দখল করে নিয়েছে। হ্যাঁ, এইটা কিন্তু ওই সাইকি থেকে হয়। এটা কিন্তু মুক্তিযোদ্ধারা নিজেরা করেনি, করেছে কারা? যারা বাউন্ডুলে ঘুরে বেড়াতো, সে চিন্তা করতেছে এই কাজটা করি। আর সুবিধা কাজ এটা কিন্তু ট্রমার জন্য না, না, ট্রমাটাকে ব্যবহার করা হয়েছে। ট্রমাটাকে ব্যবহার, প্রত্যেকটা জায়গা দখল করেছে। দখলবাজ মেন্টালিটি যদি কারো থাকে না, এটার পেছনে ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে। ট্রমাটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। আপনি অনেকের সাথে কথা বলতে চাইবেন, বিশেষ করে সাংবাদিক বা অ্যাক্টিভিস্ট যারা, দেখবেন খুব দ্রুত তারা রিয়াক্ট করছে আপনার কথায়। সে আপনি জুলাই আপনি দেখেননি এইভাবে বলবে, আপনি ব্লাড দেখেননি, মেডিকেল দেখেননি, মেডিকেলে একের পর এক লাশ আসে। তো এই কারণে যখন আপনার সামনে একটা মানুষ মারা গেছে, আপনি নিজে চোখে দেখেছেন রক্ত, আমি বহু লাশ দেখেছি, আমি শত শত লাশ গুনেছি, রানা প্লাজা, লঞ্চ ডুবি, আপনার তাজরিন গার্মেন্টস, কিন্তু রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, এরকম যে বিভৎসতা, এটা 5 আগস্ট। আমি দীর্ঘদিন ট্রমাটাইজ ছিলাম, তো আমার কাছে যা কিছু আসতো সব কিছু আমি, এটা হচ্ছে একটা দিক। এইটা হিল করার জন্য না সোসাইটিতে প্রিচিং করতে হয় যে ভাই আমাদের এখন এইভাবে আগাতে হবে। এটা তো কেউ করেনি, এসে রিভেঞ্জ শুরু হয়েছে। তাহলে এর আগে জামাতের এই নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার কবরের যে ভাঙা হয়েছে, সো আপনি দেখতেছেন মহিউদ্দিন খান বাদলের ইয়েটাকেও ভাঙা হবে, ঠিক একইভাবে কবরটাকে ভাঙা হবে। আপনি রিভেঞ্জ মেন্টালিটি এখানে কাজ করছে। এইখানে যারা পলিটিশিয়ান, বর্ষিয়ান পলিটিশিয়ান, তাদের এগিয়ে আসা উচিত ছিল এবং কথা বলা উচিত ছিল যে এই সোসাইটিটা একটা হারমোনির ভিত্তিতে গড়ে ওঠা উচিত। ভবিষ্যৎ বাংলাদেশ একটা হারমোনি, সেখানে ধর্ম অধর্ম, আস্তিক নাস্তিক সবাই মিলে আগাবে। এটা তো হয়নি। এটা গেল একটা দিক। দ্বিতীয়টা হচ্ছে পুলিশ তো একটা ট্রমার ভিতরে আছে, আপনি যেভাবেই ব্যাখ্যা করেন পুলিশ আছে, এবং পুলিশ এই কাজটা, পুলিশের একটা টায়ারের ভেতরে তারা নিজেরাও অনেক গুজব ছড়িয়েছেন, এটা আমি নিজে জানি। পুলিশের সাথে আর্মির কোঅর্ডিনেশনের একটা ভীষণ গ্যাপ আছে, এটা মুখে তারা যাই বলুক, আমি নিজে ফিল্ডে পাচ্ছি, সেই জন্য আপনাকে আমি বলছি। দ্বিতীয় কথা হচ্ছে পুলিশের যে চিফ প্রধান যাকে করা হয়েছে, উনি দীর্ঘদিন কাজে ছিলেন না, হঠাৎ করে তাকে মনে হয়েছে যে তাকে দিলে আমার জন্য সুবিধা হবে, তাই তাকে দেওয়া হয়েছে। তার উপরেও সবার আস্থা নাই, কারণ উনি তো ডিপ্রাইভড একজন অফিসার হিসেবে ওইখানে যান নাই, ওনাকে একটা সুবিধাবাদী জায়গা থেকে ওনাকে বসানো হয়েছে। ফলে পুলিশের এই যে পুলিশ যে নিজের মানে অঙ্গীকার থেকে যে কাজটা করবে সেটা সে করছে না। সে করছে যেইটুকু না করলে, যেহেতু আমাদের একটা বিবৃতি নির্ভর একটা সরকার আছে,
তারা যেহেতু বিবৃতি দিয়ে ক্ষান্ত হয়ে যাচ্ছেন, সো তাকে খুশি করার জন্য যতটুকু বলা দরকার ঠিক সে ততটুকুই করছে। ফলে এই যে এক একটা জায়গা, থার্ড যে জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে পলিটিক্যাল স্ট্রাগলটা সোসাইটিতে এক্সিস্ট করছে, যেহেতু কোনো রাজনীতিবিদরা এখনো সোসাইটিতে ফুল কন্ট্রোল নিতে পারেনি বা একে অপরকে নিয়ে একটা সোসাইটি গড়ার মতো কোনো পরিবেশের ভিতরে নেই, তারা একে অপরের সঙ্গে একটা ক্লাশিং সিচুয়েশনে নিচ্ছে এবং এইটার ভেতরে সুযোগ নিচ্ছে। যেমন গতকাল থেকে আমি টিপ পাচ্ছি, গত পরশু দিন রাতে থেকে আমি তথ্য পাচ্ছিলাম যে সুফিরা, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভেতরে যেহেতু আওয়ামী লীগের একটা বড় প্রভাব আছে, তারা একটা ভেজাল করবে, এটা আমাকে তাদের লোকজনই আমাকে জানাচ্ছিল এবং তারা এটা করবে। তা আমি এটাকে প্রথমে ওরকম পাত্তা দিইনি যে ভাই এটা কেন করবে এটা, এবং এটা আসতেছিল তথ্য আমার চিটাগং থেকে, চিটাগংয়ের একটা স্কুল থেকেই আমার আসতেছিল। তো আস্তে আস্তে দেখলাম যে আসলে এই ঘটনা এরকম ঘটে গেছে এবং দেখেন খুব ছোট্ট বিষয়, সেটাতে 170 জন আহত হয়েছে। ক্যান ইউ ইম্যাজিন? তার মানে এই প্রসেসগুলো প্রত্যেকটাকে যে আপনি আলাদা আলাদা করে দেখবেন সেটা না, প্রত্যেকটার সাথে ইন্টারলিঙ্কড, টলারেন্সের সাথে, গুড গভর্নেন্সের সঙ্গে, পাওয়ার স্ট্রাগলের সঙ্গে অ্যান্ড পলিটিক্যাল। এইখানে ডক্টর ইউনূস ভূমিকা রাখতে পারতেন। উনি এসে এই ঘৃণা ছড়ানোর সমাজে হয়তো দেবদূতের মতো করে বক্তৃতা দিতে পারতেন, আমাদেরকে প্রিচ করতে পারতেন, কিন্তু উনিও এটা থামাই দিচ্ছেন। উনি এখন যে কথাগুলো বলতেছেন সেগুলো দিয়ে আসলে মানুষের ঠান্ডা হচ্ছে না, কারণ মানুষ তো একটা আসলে জাস্টিস আই দিয়ে দেখতে চায় এবং সেই জায়গাটা যদি আপনি রিকনসিলিয়েশন প্রসেস শুরু না করেন। আপনার কি মনে হয় যে বিভিন্ন আকীদার যারা অনুসারী আছে তাদেরকে ডেকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলতেন, তারা তার কথা শুনে তখন আর এই ধরনের সংঘর্ষে যেতেন না? অফকোর্স আমি নিজে দেখেছি ভাই, আপনারা সবচাইতে অর্গানাইজড হচ্ছে আমাদের আলেম ওলামারা, তাদের সাথে আপনি কথা বলে দেখেন, তারা যতটা আপনাকে, মানে সবাই বলে যে তারা কট্টরপন্থী, তারা এটা করে না সেটা করে না, তাদের মতো তারা যতটা শুনবে আপনাকে, একটা পলিটিশিয়ান অনেক সময় সেটা নাও শুনতে পারে। আচ্ছা, আমরা যদি গোয়ালন্দের ঘটনাটা সামনে আনি, তাহলে গোয়ালন্দের ঘটনাটা ঘটছিল কিন্তু বেশ কদিন ধরে। হ্যাঁ, তো এই সময়টার মধ্যে প্রশাসন তো একটা উদ্যোগ নিতে পারত, সেই উদ্যোগটা কেন নেয়নি? আমার কাছে মনে হয় যে প্রশাসন তার একটা বড় এখানে ব্যর্থতা থাকতে পারে। আমি এদের ডিসি কতদিন আগে কাজ করছে, কারণ হাসিনা আমলে যেটা হয়েছে, একটা মানে সে টার্গেট করে ব্যাকগ্রাউন্ড চেক করে একটা সেট অফ অফিসারকে দিয়ে দিয়েছে, যাদের ব্যাকগ্রাউন্ড, সে এসি ল্যান্ড ছিল, তারপরে ইউনো হয়েছে, তাকে সে ডিসি বানাইছে, তাকে দিয়ে আগে 18 সালের ভোট চুরি করাইছে, তারপরে 24 সালে তাকে দিয়ে ডামি ইলেকশন করাইছে। সো দে ওয়ার ট্রেন্ড। কিন্তু এখন যারা আসছে তারা অনেকে দেখা যাচ্ছে যে তারা যে কোনোদিন ডিসি অফিসে স্বপ্ন হয়তো দেখে নাই, সেই মানুষটা এখন দায়িত্ব নিচ্ছে, তা হঠাৎ করে সে সবকিছু এলোমেলো করে ফেলছে। তার পরিপক্কতা, তার বোঝা, আমি এই দুজনের ক্ষেত্রে এক্স্যাক্টলি আমি বলবো না, তাদের কথাবার্তা যতটুকু শুনে আমার কাছে মনে হয়েছে যে এখানে নাকি আসলে ওই আদর্শগত অপরাধগুলোর ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নিতে একটু শঙ্কিত থাকে। আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় না এটা আসলে আমি মনে করি না যে এটা সম্ভব। বরঞ্চ কেউই আসলে ভায়োলেন্স চায় না যদি সত্যিকার অর্থে সে একজন অ্যাডমিনিস্ট্রেটর হয়। ভায়োলেন্স যদি দেখে যে এইখানে ভায়োলেন্স করে তার কোনো মিন আছে, সেই ক্ষেত্রে সেটাকে সে প্রলুব্ধ করবে।